भुनक्तु सह वीर्यं करवावहै तेजस्विनावधीतमस्तु मा विद्विषावहै। ओम शांति शांति शांति। हरि ओम। আচ্ছা, কঠোপনিষদের আমাদের মন্ত্রটা হয়েছিল, আমরা দেখলাম যে 12 আর 13 দ্বিতীয় বল্লী, প্রথম অধ্যায় দ্বিতীয় বল্লীতে আমরা আছি। 12 আর 13 এই দুটোতে হচ্ছে আমাদের জ্ঞান যোগের একটা সামারাইজেশন, হচ্ছে অন্তরঙ্গ সাধনা। আমরা দেখলাম শ্রবণ, মনন, নিদিধ্যাসন। আগের দিনে বোধহয় 12টা হয়েছিল, নাকি 13টা হয়েছিল? 13টা হয়নি, নাকি হয়েছিল? তাও বলে দিচ্ছি, 13টা হয়ে গেছে। ও আচ্ছা, ঠিক আছে। শ্রবণ, মনন, নিদিধ্যাসন, এই তিনটে আমাদের অন্তরঙ্গ সাধনা। আমরা আগে দেখেছি সাধনা চতুষ্টয় সম্পত্তি। সাধনা চতুষ্টয় মানে বিবেক, বৈরাগ্য, এসব না হলে বেদান্ত শ্রবণে আমাদের অধিকার জন্মায় না। এখানেই অধিকার মানে যে ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য সব অধিকার নেই। যারই বিবেক বৈরাগ্য থাকবে তারই অধিকার হবে, ব্যাস। এটাই আমাদের স্ট্যান্ডার্ড ছিল। সেক্ষেত্রে ওই নারী পুরুষ এসবের ভেদাভেদ কিছুই তখন থাকতো না। ওই ভেদাভেদ গুলো পরে পরে ক্রিয়েট করা হয়েছে। তো আমাদের যেটা অরিজিনাল যেটা সোসাইটি, সেটা আমাদের সবসময় ধরতে হবে। আর্টিফিশিয়াল ধরে তো কোনো লাভ নেই, যেটা পরে অ্যাড হয়েছে। যেমন একটা গাছে যদি 500টা আম হয়, আম গাছে, তার মধ্যে যদি 495টা পোকা ধরা হয়, আর 5টা আম যদি ভালো হয়, একদম খুব সুন্দর মিষ্টি, একদম খুব সুন্দর, তার মানে কি আমরা বলতে পারি যে আম গাছটার পসিবিলিটি আছে পুরো আমগুলোই ভালো হবে। কিছু ট্রিটমেন্ট করতে হবে, পুরো আম গাছটাকে কেটে দেওয়ার দরকার নেই তার জন্য। এমনকি একটা আমও যদি ভালো হয়, তবুও আমরা মনে করতে পারি যে এই আম গাছটা থেকে ভালো আম আমরা পেতে পারি। এটাই আমাদের সোসাইটির নিয়ম। তার মানে আমরা শুধু খারাপটা ধরলে হবে না তো। আমি যদি বলি আমাকে একটা আম এনে দিত বাজার থেকে, বাজার থেকে কি পচা আমটা আনবে না ভালো আমটা আনবে? আম এনে দিতে মানে ভালো আমটাই আনতে হবে। তার মানে যখন আমরা আমাদের সোসাইটির কথা বলবো, সোসাইটি যেটা গ্লোরিয়াস পিরিয়ড সেটাকেই ধরতে হবে, খারাপটাকে কেন ধরবো আমরা? ওটা তো ঘুম ধরার মতো হয়েছে। যদি বলি আমি একটা কাঠের ফার্নিচার কিনবো, তাহলে কাঠের ফার্নিচার কিনবো না ভালো কাঠের কিনবো? এটা বলা মানেই তাই, সবকিছুতেই তাই। যদি বলে আমাকে 1 গ্লাস জল দেবে, কি নোংরা জল দেবে না ভালো জল দেবে, জিজ্ঞেস করবে কেউ কখনো? জল দেবো মানে তো ভালো জল দেবে। জিনিসটা যখন চাইছি মানে তো ভালো জিনিসটা দিতে হবে আমার। তো তেমনি একটা সমাজ আমি যখন সমাজের একটা উল্লেখ করব, তখন আমাদের যেটা ভালো সমাজ সেটাকে উল্লেখ করতে হবে। কারণ এই যে সমাজটা আমরা দেখছি, সেই সমাজটাকে ধরা যাক খারাপ সমাজ, খারাপ ভালো আমাদের উপর ডিপেন্ড করছে। এটা পুরোপুরি ধরা যাক এটা খারাপ হয়ে গেছে। সেটা খারাপ ধরা গেলেও আমাদের যে একটা গ্লোরিয়াস একটা সমাজ ছিল, যেখানে নারী পুরুষের সুন্দর কি বলবো একটা সম্পর্ক থাকতো, তাদের মধ্যে একটা সবকিছু থাকতো। এমনকি আমাদের সোসাইটিতে নারীদের সম্মান পুরুষের থেকে অনেক বেশি থাকতো। এখন ওই মানে কি বলে ওটাকে ফেমিনিজম করে এইসব করে এখন ভাবছে বিশাল স্বাধীনতা পেয়ে যাচ্ছে। না, এটা স্বাধীনতা পাচ্ছে না নারীদের। এমনকি কেন পুরুষতন্ত্র হয়েছে, কারণ এটা একটা লেটেস্ট স্টাডি। যদি নারীরা থাকে শুধু, তারা কিন্তু সমাজ চালিয়ে নিতে পারবে, পুরুষরা কিন্তু পারবে না। এটা কিন্তু দেখা গেছে। সেই জন্য পুরুষদেরকে প্রোটেকশনের জন্য এটা করা হয়েছে। এমনকি আমাদের যখন সেল, যারা বায়োলজি পড়ে এখানে তারা জানে, আমাদের যখন সেলে মাইটোকন্ড্রিয়া থাকে, মাইটোকন্ড্রিয়াকে পাওয়ার হাউস বলা হয়। মানে সমস্ত কিছু এনার্জির কনসেন্ট্রেটেড সোর্স হচ্ছে মাইটোকন্ড্রিয়া। বায়োলজি বলছে এই মাইটোকন্ড্রিয়াটা একমাত্র ফিমেল প্রিন্সিপাল থেকেই আসে, মেলের কোনো কন্ট্রিবিউশন নেই মাইটোকন্ড্রিয়া। তার মানে যেটা শক্তি, আমাদের যে শরীরের যে শক্তি, সেই শক্তিটা আসছে একমাত্র ওই মেয়েদের থেকে আমাদের শরীরে। সেই জন্য আমাদের শক্তি পুজোর অত চল। এই জিনিসটা কিন্তু সায়েন্টিফিক স্টাডি।
যে কোনো গাছের মাইটোকন্ড্রিয়া হতে পারে, আর জীবজন্তুর, মানুষের সব মাইটোকন্ড্রিয়াটা একমাত্র ফিমেল কন্ট্রিবিউশন টু আওয়ার বডি। তার মানে কত ইম্পর্টেন্স আমাদের এইসব দেখে শুনে একটা মাতৃ শক্তির পূজা করা, কি বলে, শক্তির আরাধনা করা, এখান থেকে এইসব জায়গা থেকে এসছে, একদম রুটে গিয়ে বসে আছে ওরা সব। তো যাই হোক, ওটা অন্য প্রসঙ্গ, দিন পরে আমরা ডিসকাশন করবো। তো এখন দেখা যাক। তো এই যে অধিকারী করে আমরা লাফাই, বেদান্তে সবার অধিকার না, সবার অধিকার থাকবে না তো কি করে থাকবে? সবাই কি নাচতে পারে না, তার জন্য তাকে ট্রেনিং নিতে হয়। সবাই কি গান করতে পারে না, প্রত্যেকটা সাবজেক্টের একটা স্পেশালাইজড ট্রেনিং চাই। কেউ যদি বলে আমি সে গানের কোনো ট্রেনিং নেই, সে আমি আজকেই আমি স্টেজে উঠে গান করব, সে তো হেডে গলায় করবে আর লোকে সব পালিয়ে যাবে। গরম করলে তো হবে না, ও একটা বিচ্ছিরি একটা কেওয়াস তৈরি হবে যেরকম করে। তেমনি বেদান্ততে সবাই যদি বলে আমি করব অধিকারী না হয়ে, তাহলে একটা কেওয়াস তৈরি হবে, বেদান্ত ডাইলিউট হয়ে যাবে। আমার যেটা স্ট্যান্ডার্ড সেই অনুযায়ী বেদান্তকে নামিয়ে নিয়ে আসবো, বেদান্তের হাই কোয়ালিটি হাই স্ট্যান্ডার্ড মেনটেন হবে না। সেই জন্য অধিকারীর কথা বারবার বলা হয়েছে আমাদের। এটা খুবই ইম্পর্টেন্ট ব্যাপার। প্রত্যেকটা ব্রাঞ্চ অফ নলেজ ডিমান্ডস অধিকার, তাহলে হবে না তো। প্রত্যেকটা ব্রাঞ্চ অফ নলেজ, যে কোনো ড্রাইভিং স্কিল, আমি গাড়ি চালাবো, গাড়ি না শিখেই আমি গাড়ি চালাবো, কি করে হবে এটা সম্ভব? সাঁতার না শিখেই আমি জলে নেমে সাঁতার কাটবো, এগুলো সব ইমপ্র্যাকটিক্যাল কথা। যারা বলে সবাই বেদান্তের অধিকারী, না, সবাই বেদান্তের অধিকারী নয়। যারা এই বিবেক বৈরাগ্য এগুলো নিয়ে অভ্যাস করছে, প্রত্যেক দিন একটা কনসিস্টেন্ট সিস্টেম্যাটিক স্টাডি করছে, একটা টেনাসিটি আছে তাদের মধ্যে, হ্যাঁ, যে আমাদের জ্ঞান নলেজ জ্ঞানটা প্রাপ্তি হতে হবে। জ্ঞানের দ্বারা আমরা কি পাবো? ওই যে 4টে সাধন বললাম, এই সাধনগুলো দিয়েই তবে তার অধিকারী কে? যার মধ্যে সাধন চতুষ্টয় আছে, সেটা আমরা আগে ডিসকাস করেছি। এখন এই সাধনের মধ্যে অন্তরঙ্গ সাধনের কথা বলা হলো, সেটা হচ্ছে শ্রবণ মনন নিধ্যাসন। আমরা আগের 13 নম্বর মন্ত্রটাতে আমরা দেখেছি। এইটা সম্পরিক্রিয়া হচ্ছে মনন করে সবকিছু করে, যখন ধর্মটা যে ধর্ম মানে এখানে আত্মতত্ত্ব, এটা যে অনুমান খুবই সূক্ষ্ম, সেইটাতে পেয়ে তখন আনন্দ লাভ করে। তাহলে আনন্দই আসবে, ড্রাই হয়ে যাবে তো সমস্ত কিছু। আমার সঙ্গে যদি আমি রিলেট করতে না পারি, ড্রাই হয়ে যাবে। যখন আমরা মনে করব যে পুরো উপনিষদটা আমারই বায়োগ্রাফি, আমার কথাই লেখা আছে, তখন ইমেন্স একটা ইন্টারেস্ট আসবে আমাদের। আমার কথা লেখা আছে, আমি পড়ছি, আমি কি পড়ছি না, আমার কথাই পড়ছি, এই জিনিসটা। তো ওইটা আমরা দেখেছিলাম আগের এই 12 আর 13 নম্বর মন্ত্র, খুব ইম্পর্টেন্ট। যমরাজ ওই দুটোতে সামারাইজ করলেন জ্ঞান যোগের কথা, জ্ঞান যোগ মানেটা কি সামারাইজ করলেন। এরপরে আমরা দেখছি নচিকেতা সেই প্রথম অধ্যায়ের প্রথম বল্লীর 20 নম্বর মন্ত্রতে, 1 মিনিট, 20 নম্বর মন্ত্রই বোধহয়, 20 নম্বর মন্ত্রতে উনি প্রশ্নটা করেছিলেন, তৃতীয় বর চেয়েছিলেন, অ্যাকচুয়ালি তৃতীয় বর চেয়েছিলেন। তো এখনো পর্যন্ত যমরাজ কিন্তু ওই তৃতীয় বরের মানে যমরাজ বললেন আমি দেবো, কিন্তু তার কোনো ইয়ে হয়নি, কি বলে, উত্তর কিন্তু যমরাজ ঠিক করে দেয়নি। এবার ব্যাপারটা কি হয়েছে, নচিকেতা একটু অধৈর্য হয়ে গেলেন 20 নম্বর মন্ত্রতে, এই আমপ্রেতে বিচিকিৎসা মানুষ্য অস্তি, ওই মন্ত্রটা খুব ইম্পর্টেন্ট, ওইখান থেকে উপনিষদের টার্নিং পয়েন্ট। সে এবার যমরাজ তো, কারণ কি, তার কারণটা হচ্ছে যমরাজ নচিকেতার অধিকারিত্ব দেখে এত খুশি হয়ে গেছেন, আপ্লুত হয়ে গেছেন একবারে, সেজন্য বারবার নচিকেতাকে খুবই প্রশংসা করছেন, এমনকি নিজের সঙ্গেও তুলনা করেছেন। আমরা দেখেছি আগে, নিজের সঙ্গে তুলনা করে বলছেন তুমি আমার থেকেও বড় অধিকারী, তুমি অবশ্যই এই জ্ঞানের অধিকারী হতে পারো। তার কারণটা হচ্ছে কি, ওই অনেক পরীক্ষা যমরাজ নচিকেতাকে পরীক্ষা নিলেন অনেক কিছু ভাবে, সেই জন্য আর প্রশংসা থামছে না। কিন্তু নচিকেতা তো ভাবছে যে আমাকে প্রশংসা করেই যাচ্ছে শুধু সবসময়, সেই জন্য নচিকেতা এবার মাঝখানে থামিয়ে এই কথাটা বললেন, মন্ত্র নাম্বার 14 আমরা দেখবো ওটা। অন্যত্র ধর্মাদ অন্যত্র অধর্মাদ অন্যত্র अस्मात् কৃতাৎ অন্যত্র ভূতাচ্চ ভব্যাচ্চ যত্তৎ পশ্যসি তদ্বৎ। এইটাও একটা নচিকেতাই একদম জ্ঞানের কথা বলে দিলেন, কারণ নচিকেতার ভিতরে তো বিবেক বৈরাগ্য সব অধিকারিত্ব আছে আমরা দেখলাম, সেই জন্য জ্ঞানের কথা বললেন। এখানে এই
ঈশ্বর ব্যাপারটা কি? ঈশ্বর একটা তো শব্দ, আমরা কথায় কথায় ঈশ্বরের কথা বলি, ওই ঈশ্বরের দিব্যি অমুক দিব্যি, ঈশ্বর আছে কি নেই সেই নিয়ে বড় বড় চর্চা করি, কিন্তু ঈশ্বরটা কি, কি জিনিস আছে কি নেই, তো জিনিসটাকে ভালো করে না বুঝে সে আছে কি নেই আমি তার কিভাবে বিচারটা করব? সেই জন্য এখানে এই মন্ত্রটাতে তার মানে বলে দেওয়া হলো ঠিক ঠিক ঈশ্বরের ডেসক্রিপশন। ঈশ্বরের ডেসক্রিপশন আমরা কি মনে করি যে তার ঈশ্বরের সুন্দর দেখতে হবে, নাকটা টিকালো হবে, তারপরে গায়ের কমপ্লেকশন ভালো হবে, এই হবে সেই হবে, কিন্তু ওইগুলো ঈশ্বরের ঠিক ঠিক ডেফিনেশন হলো না, এইখান থেকে বলা হচ্ছে। তার মানে এই ঈশ্বর মানে এখানে আত্মতত্ত্বের কথা ধরা যাক, ঈশ্বরটা আত্মতত্ত্ব থেকে একটু আলাদা, ওটা পরে আমরা দেখবো যখন ডিটেল ডিসকাশন করবো। তার মানে নচিকেতা আত্মার কথা, আত্মাকে ডিফাইন করছেন এই মন্ত্রের দ্বারা। কি বলছেন? অন্যত্র ধর্মাৎ, ধর্ম মানে ভালো জিনিস, অধর্ম মানে খারাপ, গুড অ্যান্ড ইভিল, এটা ভালোর থেকেও আলাদা, আবার খারাপের থেকেও আলাদা। তার মানে আমাকে যদি আত্মতত্ত্বতে যেতে হয় তাহলে আমার ভালো খারাপের পারে যেতে হবে, কারণ আমরা দেখেছিলাম শুধু ভালো মানে এই জাগতিক দিক দিয়ে শুধু ভালোটাই আমি পাবো, খারাপটা তার সঙ্গে আসবে না, এটা কখনোই হতে পারে না। টাকার এপিট আর ওপিট, আমি যদি বলি একটা পিঠ মাত্র আমি একটা পকেটে রাখবো আর একটা পিঠ আর একটা পকেটে রাখবো, কখনোই হবে না, দু পিঠ মিলিয়ে একটা টাকা। সেই জন্য এখানে অন্যত্র মানে আলাদা, কোথেকে আলাদা? ধর্মাৎ, ধর্ম থেকে আলাদা, ডিফারেন্ট ফ্রম গুড অ্যান্ড ব্যাড। ধর্ম মানে ভালো, আমরা যখন ধর্ম কাজ করি মানে ভালো কর্মফল পাই, সেই জন্য ধর্মটাকে ভালোর দিকে ধরা হয়েছে। অন্যত্র অধর্মাৎ, অধর্মাৎ থেকেও আলাদা। তার মানে এই যে ব্যবহারিক দিক থেকে ভগবানকে আমরা অনেক গুণ হিসেবে মনে করি ব্যবহারিক জগৎ থেকে, কিন্তু অ্যাকচুয়ালি এই যে আত্মতত্ত্ব, এই আত্মতত্ত্ব হচ্ছে নির্গুণ। এইখানেই কিন্তু অদ্বৈত আস্তে আস্তে প্রবেশ করছে। বিশিষ্টাদ্বৈতের মতে ওই রামানুজাচার্যের বিশিষ্টাদ্বৈত মত, ওটা আমরা পরে ডিসকাস করতে পারি। ওই যে নারায়ণকে বলা হয়েছে অনন্ত কল্যাণ গুণনিলয়, অনন্ত কল্যাণ গুণনিলয়, কল্যাণ গুণ মানে অনন্ত তার গুণ, সেটা ওরা কখনোই ভাবতে পারে না যে ঈশ্বর মানে গুণ ছাড়া থাকবে, কিন্তু এখানে পরিষ্কার উপনিষদ বলে দিলেন, হ্যাঁ, অন্যত্র ধর্মাৎ অন্যত্র অধর্মাৎ। আবার কি বলছেন? অন্যত্র আসমাৎ কৃতা অকৃতাৎ। কৃতম মানে হচ্ছে এফেক্ট, যেটা প্রডিউসড হলো, মানে সেটা হচ্ছে এফেক্ট বলা হচ্ছে, কার্য। আর অকৃতম মানে কারণ, এটা কার্য কারণের বাইরে। তারপরে এই জিনিসগুলো কিন্তু আস্তে আস্তে আমাদের ভাবাচ্ছে, কারণ এই পরের মন্ত্র থেকেই কিন্তু দেখবো যমরাজ নচিকেতার এই কথাটা শুনে যমরাজ কিন্তু শুরু করবেন ওনার আসল ডিসকাশন। এখন থেকে নচিকেতাই যেন ইন্ট্রোডিউস করে দিলেন আত্মতত্ত্বের স্বরূপটা কি, মানে যেটা কারণ। আমরা জানি জগতের সমস্ত কিছু কার্যকারণ ছাড়া হয় না, সমস্ত কিছু। আমি এমন কোনো কার্য দেখাতে পারবো না যেখানে কোনো কারণ নেই। এই যে আমি কথা বলছি, এটা একটা কার্য হচ্ছে, তার একটা কারণ আছে। সমস্ত কিছু এই যে যা কিছু জগতের, তার মানে আমরা দেখতে পেলাম এই আত্মাটা এমন একটা বস্তু যে সেটা কার্যকারণের বাইরে, সেটা ভালো খারাপের বাইরে, সমস্ত কিছু একটা অদ্ভুত একটা ব্যাপার। আর সেটাই আবার আমাদের স্বরূপ। সেই জন্যে যেহেতু এই কার্যকারণের বাইরে, সেই জন্যে আমি শব্দ দিয়ে সেটাকে ভালো করে বোঝাতে পারবো না, কারণ শব্দ দিয়ে যেটাকেই আমরা বলবো সেটা কার্যকারণের মধ্যেই চলে আসবে। সেই জন্য শব্দের দ্বারা অগম্য বলা হয়, প্রমাণের দ্বারা অগম্য বলা হয়। আগে আমরা দেখেছি প্রমাণের দ্বারা আত্মাটা কিরকম অগম্য, আগেই বলা হয়েছে। আচ্ছা, অন্যত্র ভূতাচ্চ ভব্যাচ্চ, ভূতান ভব্য মানে ভূত মানে হচ্ছে অতীত, ভব্য মানে হচ্ছে ভবিষ্যৎ, এখানে বর্তমানটাকেও নেওয়া হয়েছে, তিনটে কালের থেকে আলাদা। তার মানে টাইম ফ্রেমের মধ্যে আনা যাচ্ছে না ওটাকে, আত্মাটাকে। টাইমটা কি? টাইমটা হচ্ছে মায়া, আমরা মায়া মায়া করি, টাইমটা হচ্ছে মায়া, টাইম দেশ কাল, এটা হচ্ছে মায়া। এমন একটা বস্তু টাইম, আমরা সবাই জানি টাইম বলে কোনো একটা জিনিস আছে, কিন্তু টাইমটাকে ডিফাইন করা যাবে না। আজ পর্যন্ত কেউ টাইমকে ডিফাইন করতে পারেনি। কি টাইম? ওই স্পেস বিটুইন আর গ্যাপ বিটুইন টু ইভেন্টস,
ইভেন্টসটাই তো টাইম। এই একটা টাইমকে ডিফাইন করছি টাইম দিয়ে, এটা কি করে সম্ভব? তার কারণ কেন ডিফাইন করতে পারছি না, কারণ এটা ভালো করে ডেফিনেশনটা কিভাবে আমরা করি, ডেফিনেশনটা করে ধরা যাক যে আমরা একটা জিনিসের ডেফিনেশন করছি, সে ধরা যাক একটা হাতির ডেফিনেশন করছি। তার মানে হাতির যে জেনারেলাইজড ফর্ম ম্যামাল, হাতি একটা ম্যামাল বলে দিলাম, আর তার মানে ম্যামালের ক্যারেক্টারিস্টিক গুলো বলতে হবে। এবার হাতি হচ্ছে অ্যানিলিডা, অর্থোটোয়েডা, ওইগুলো নয়, হাতি হচ্ছে ম্যামাল। তার মানে হাতির থেকেও তার যে জেনারেলাইজড ফর্ম থাকবে সেটা দিয়ে ডিফাইন করতে হবে তার আগেরটা। কিন্তু এই টাইম স্পেস গুলো একদম মোস্ট জেনারেলাইজড আইডিয়া এই ব্যবহারিক জগতের ক্ষেত্রে, সেটাকে আর ডিফাইন করা যাবে না। অন্যগুলোকে টাইম দিয়ে ডিফাইন করি। আর সায়েন্সের দিকে ধরা যাক, ফিজিক্স, কেমিস্ট্রি, একটা যে কোনো আমাদের ইউনিট আছে, ইউনিট গুলো কিভাবে ডিটারমিন করা হয়, তাতে স্পেস থাকবে। স্পেস মানে কি, লেংথ থাকবে, ব্রেথ থাকবে, হাইটও থাকতে পারে, লেংথ এল ধরা যায়, এল, তারপরে তাতে টাইম থাকবে, আর তাতে একটা মাস থাকবে, এল এম টি বলা হয় তাদের। মাস মানে ওয়েট, ওয়েটটার মধ্যেও আবার যদি আমি এনার্জি ধরি সেখানে স্পেস টাইম চলে আসবে। বেসিক্যালি স্পেস অ্যান্ড টাইম, এক্স অ্যান্ড টি, এই দুটো দিয়ে ধরা হয়। স্পেস অ্যান্ড টাইমে সমস্ত কিছু ডিফাইন করা যেতে পারে। কিন্তু যখন আমি টাইমটাকেই ডিফাইন করতে যাচ্ছি কিভাবে, সেটা আমার তার থেকে জেনারেলাইজড কি আছে, আর তো কিছু পাওয়া যাচ্ছে না জাগতিক দিক দিয়ে। সেই জন্য আমাদের মনে হয় যে এই হাইলি কনফিউজ ব্যাপার। এমনকি ফোর্স, সারা জগতের সমস্ত বস্তুগুলোকে আমরা কিভাবে জেনারেলাইজ করি না, এনার্জি। সারা জগতের এনার্জি ছাড়া আর কিছু নেই। তো যখন আচ্ছা, এনার্জি আর ফোর্সের মধ্যে সেরকম কোনো পার্থক্য নেই, ইউনিটের পার্থক্য আছে, মানে ডিস্টেন্সের একটা মানে একটা পার্থক্য আছে। ইউনিটটাকে 1 ধরলে এনার্জি ইজ ইকুয়াল টু ফোর্স, ওটা হায়ার ম্যাথমেটিক্স, হায়ার ফিজিক্স এগুলো ধরা হয়। তো এবার যখন আমি সমস্ত জগৎটাকে জেনারেলাইজ করে আমি এনার্জি করে দিলাম, সেটাকে ফোর্স, এনার্জি ইজ ইকুয়াল টু ফোর্স, কিছু কিছু ক্ষেত্রে, অনেক ক্ষেত্রে ধরা হয়। তো সেটাকে যখন আমি ডিফাইন করছি তখন আর ডিফাইন করতে পারছি না। ফোর্সকে কেউ ডিফাইন করতে পারে না। ফোর্সকে কেউ ডিফাইন করতে পারবে এখানে? ঋতিকা বল, ফোর্সটা কাকে বলে? ঋতিকা ফিজিক্সে অনেক নাম্বার পেয়েছে। ঋতিকা শুনছিস? ফোর্স যখন মানে কোনো বস্তুকে যখন ফোর্স দেওয়া হয়, হ্যাঁ সেটাই মানে আমি জিজ্ঞেস, সেটা কি, ফোর্সটা কি দেওয়া হয়? ফোর্সের ডেফিনেশন ওইভাবে না, ফোর্সের ডেফিনেশন নিউটনের সেকেন্ড ল দিয়ে করতে হবে। ফোর্স ইজ ইকুয়াল টু মাস ইনটু, সেকেন্ড লটা কি নিউটনের বল দেখি এবার সবার সামনে, এবার তোকে ফিজিক্সের প্রশ্ন করছি। হ্যাঁ, কোনো বস্তুর ভরবেগের পরিমাণ তার উপর প্রযুক্ত বলের সমানুপাতিক। সমানুপাতিক, তার মানে ফোর্স ইজ ইকুয়াল টু মাস ইনটু অ্যাক্সিলারেশন, তাই তো? এফ ইজ ইকুয়াল টু এম এ। তার মানে কি, তুই কি বললি ফোর্সটা কিভাবে ডিফাইন করবো না, মাস ইনটু অ্যাক্সিলারেশন দিয়ে ফোর্সটা, মানে মাসটাকে অ্যাক্সিলারেশন, তার মানে একটা এক্স ধরা যাক, এক্সটা আমি একটার উপর অ্যাপ্লাই করলাম, তার একটা অ্যাক্সিলারেশন যদি হয়, সে অ্যাক্সিলারেশন ইনটু তার মাস, তাটাকে ফোর্স বলছি। ঠিক আছে? কিন্তু সেটা তো আমি অ্যাক্সিলারেশনটা দিয়ে ডিফাইন করা যাচ্ছে না। আমি তো বললাম একটা জিনিস দিলে, যেমন বলা হয় এই মীমাংসাদের এরকম বলা হয়েছে, মানে ই করে দিয়ে, মানে মকিং করে, যে আমি ডাক্তারের কাছে গেলাম জ্বরের ওষুধটা নিতে, ডাক্তারকে বললাম, ও ডাক্তার বাবু আমার তো জ্বর হয়েছে, কোন ওষুধটা খেলে জ্বর সারবে? তো ডাক্তার বললো, যেই ওষুধটা খেলে জ্বর সারবে সেই ওষুধটাই তুমি নিয়ে যাও। সেটাই তো আমি জিজ্ঞেস করছি, কোন ওষুধটা খেলে জ্বর সারবে? তো ওখানে কিম জ্বরস্য ঔষধম, হ্যাঁ, না সেবনে না জ্বরস্য উপশমনম তম জ্বরস্য ঔষধম, এরকম করে সংস্কৃত। তার মানে যেটা খেলে আমার জ্বর ছাড়বে সেটাই জ্বরের ওষুধ, কিন্তু সেটা কি সেটা তো বলা হচ্ছে না। মানে যেটা দিলে অ্যাক্সিলারেশন হবে সেটাই ফোর্স, কিন্তু সেটা কি আমি জানি না। তার ফোর্সটাকে ডিফাইন করা যাচ্ছে না। কেন যাচ্ছে না? তার কারণে যে বললাম, আর জেনারেলাইজড ফর্ম করে দিয়েছি, এনার্জিটা জেনারেলাইজ করে দিয়েছি,
তার থেকে আর জেনারেলাইজ আমরা ভাবতে পারছি না, এই জন্য ফোর্সকেও ডিফাইন করা যাচ্ছে। আমি অ্যাক্সিলারেশন দিয়ে করছি, যেটা দিলে ভিডিওটা মানে অফ আছে তো দেখুন। না ভিডিও তো অন আছে, অফ আছে নাকি? আমাকে দেখা যাচ্ছে? এবার দেখা যাচ্ছে। না ভিডিও বরাবরই অন আছে। যাই হোক, তো যে হ্যাঁ, যখন আমি জেনারেলাইজড একটা জিনিস করে দিলাম, তার থেকে জেনারেলাইজ আর করতে যখন পারবো না, এই জেনারেলাইজ ধর আমি জেনারেলাইজ করে এ করলাম, তো এর থেকে যে এ তাকে আর জেনারেলাইজ করা যাচ্ছে না, এ কে আর ডিফাইন করা যাবে। ডেফিনেশনটাই হচ্ছে, এই জন্য আমাদের ন্যায়শাস্ত্রতে প্রথমে ডেফিনেশন কিভাবে করতে হয় সেটা দেখানো হয়েছে, খুব ইম্পর্টেন্ট একটা। হোয়াট ইজ দ্য ডেফিনেশন অফ ডেফিনেশন, ওটা ডিসকাশন করা হচ্ছে। মানে ডেফিনেশনটা কি ওটা আগে জানি, তো তারপর তো আমি ডিফাইন করবো। ওটা ন্যায়শাস্ত্রতে এগুলো করা হয়েছে। ডেফিনেশনের সংস্কৃততে লক্ষণম বলা হয়। তো লক্ষণস্য লক্ষণম কিম, মানে লক্ষণের ডেফিনেশনটা কি ওটা ডিসকাশন করা হয়েছে। ওটা ন্যায়শাস্ত্র পরে তোদের আবার কি গ্রুপে ন্যায়শাস্ত্র হবে শুনছিলাম, তখন দেখা যাবে। এখন আপাতত থাক। যেটা বলতে চাইছি কি, যে এই যে কজ অ্যান্ড এফেক্ট, আমি কজ অ্যান্ড এফেক্টের যখন আমি টাইমটাকে ঠিক করে ডিফাইন করতে পারছি না, তাহলে আত্মা যেটা টাইমেরও আরো বেশি জেনারেলাইজ ফর্ম, তাকে তো ডিফাইন করা যাবেই না। অব্যাপদেশম একটা কথা বলা হবে পরে আমরা দেখবো। অব্যাপদেশম মানে তাকে ডিফাইন করা যাবে না, শব্দ দিয়ে বলা যাবে না। সাধারণ জিনিসগুলোতে ডিফাইন করা যাচ্ছে না। তো কিছু কিছু জিনিস ডিফাইন করা যেতে পারলেও পারে, যেমন ডাইরেক্ট এক্সপিরিয়েন্স গুলো আমরা কখনো অন্যের কাছে ডিফাইন করতে পারি না, আমি নিজের কাছে ডিফাইন করতে পারছি। যেমন আমি একটা মিষ্টি খেলাম, মিষ্টিটা হয়তো খেতে মিষ্টি লাগবে, কিন্তু অন্য টাইপের মিষ্টি, নতুন টাইপের হয়তো মিষ্টি এসছে, কিন্তু আমি খাওয়ার পরে অন্যকে কিভাবে আমি এক্সপ্লেন করবো যে আমি এই ধরনের এই স্বাদেরই মিষ্টি খেয়েছি। এখন মিষ্টির সঙ্গে হয়তো একটু অল্প ঝাল মেশানো আছে, এবার তার টেস্টটা পুরো সুন্দর আর অন্য হয়তো টেস্ট হতে পারে, কি একটু টক মেশানো আছে। তো সেটা আমি কিভাবে বলবো? এবার সে যদি না খায় জিনিসটা, আমি কিভাবে তাকে বোঝাতে পারবো? বোঝানো যাবে না। কিন্তু আমি নিজেকে ডিফাইন করতে পারছি, ও এটা একটা এই ধরনের টেস্ট, কিন্তু মুখে আর বলতে পারছি না, সেটা মুখে বলা যাবে না। আমি যেমন যদি আমি প্রথম ঘি খেলাম, অন্য যে ঘি খায়নি তাকে আমি কিভাবে বলবো যে ঘিটা কিরকম টেস্টও ডিফাইন করা যাবে না। আর এই ইন্দ্রিয় দিয়ে, মানে পঞ্চ ইন্দ্রিয় দিয়ে যেগুলো আমরা মানে জিনিসগুলো দেখি কিংবা টাচ করি কিংবা স্মেল করি কিংবা টেস্ট করি, এইগুলো কোনোটাই ডিফাইন মানে অন্যকে বোঝানো যাবে। চোখে আমি একটা ধরো আজব একটা জন্তু দেখলাম জঙ্গলে গিয়ে, সেই যে জন্তুটা কেউই দেখেনি এখানে, তো আমি সেটা কিভাবে এক্সপ্লেন করবো জন্তুটাকে? ছবি এঁকে কিছু একটা করে করতে হবে, তা পুরোপুরি হবে না। তো সেই জন্য আমাদের যখন কজ অ্যান্ড এফেক্টের বাইরে চলে যাচ্ছে, এটা বলতে চাইলাম যে এই আত্মা তত্ত্বটা কৃতা আকৃতা। কৃতা মানে হচ্ছে যেটা কজ, সরি এফেক্ট, কৃতম। আর আকৃতম মানে হচ্ছে যেটা এখনো এফেক্ট হয়নি, মানে কজ। তার মানে এটা অন্যত্র কৃতা আকৃতাৎ, কৃতাৎ আকৃতাৎ হচ্ছে পঞ্চমী। তো আত্মাটা হচ্ছে ভালোর থেকেও আলাদা, খারাপের থেকেও আলাদা। আত্মাটা হচ্ছে ডিফারেন্ট ফ্রম কজ অ্যান্ড এফেক্ট। নচিকেতা কিন্তু এটা কাকে বলছে? যার কাছ থেকে ওনার গুরু যমরাজ তাকেই বলছে এই জিনিসটা। যমরাজ অলরেডি নচিকেতার কোয়ালিফিকেশন থেকে খুবই প্রশংসা দিয়েছেন, মানে খুবই আপ্লুত হয়ে গেছেন। তারপরে আবার এটা নচিকেতা বলছেন। আচ্ছা, অন্যত্র ভূতাৎ আছে টাইম, এটা হয়ে গেল ভূতাৎ ভব্য। আচ্ছা, এটা টাইম ফ্রেমের মধ্যে আনা যাবে না এটাকে, ওটা প্রসঙ্গে এতগুলো কথা এলো আমাদের। তো টাইম ফ্রেমের মধ্যে এটাকে আনা যাচ্ছে না। টাইম ফ্রেমের মধ্যে আনা গেলেই কি সমস্যাটা হবে, যে এটারও জন্ম আছে মৃত্যু আছে, আমাদের সারা শরীরের মতো হয়ে যাবে। শরীরের জন্ম আছে মৃত্যু আছে, শরীরটা বাড়ছে কমছে, শরীরে তো এরকম হবে। শরীরটা কি, জীবটা কি, ওই জন্য তো সায়েন্স এখনো পর্যন্ত এই লাইফটা কি সেটা এখনো পর্যন্ত ব্যাখ্যা করতে পারছে। বলছে যে লাইফ বড় বড় নোবেল লরিয়েটের বই আছে, পল নার্সের একটা বই আছে, পল নার্স নোবেল লরিয়েট বায়োলজিস্ট, হোয়াট ইজ লাইফ। আরুন শডিঙ্গারের একটা বই আছে, উনি আবার ফিজিসিস্ট, হোয়াট ইজ লাইফ, দুটো একই টাইটেল। তো কোনোটাতেই লাইফ সম্বন্ধে বলা, কারণ আমাদের জীবটাকেই তো ঠিকভাবে ডিফাইন করা যাচ্ছে না। জীব মানে আমি যদি একটা হাত থেকে একটা সেল বার করে নিয়ে এসে
সেলটাকে কালচার একটা জায়গায় মিডিয়ামে রেখে দিই, সেটা বেঁচে থাকবে, সেখান থেকে মাল্টিপ্লিকেশন হতে পারে। তার মধ্যে কি জীবটা কি আমার শরীর থেকে বেরিয়ে ওখানে চলে গেল, না কি হলো? দুটো জীব হয়ে গেল নাকি একটা জীবই রইলো? শরীরের মধ্যে আমাদের অজস্র ব্যাকটেরিয়া গুলো আছে, সেগুলো কি আমাদের নাকি পার্ট, নাকি আমাদের পার্ট নয়? যদি বলে আমাদের পার্ট নয়, তাহলে ব্যাকটেরিয়া গুলোকে বার করে দিলে আমাদের অবস্থা খারাপ হয়ে যাবে, না খেয়ে কি বলবো হজম না হয়ে মরে যাবে সেই মানুষটা, কারণ কিছু কিছু ব্যাকটেরিয়া হজম হতে সাহায্য করে। তাহলে আমাদের জীব মানেটা কি? তো ওই ফান্ডামেন্টাল জিনিসগুলোই আমার যদি ক্লিয়ার না হয়, তাহলে কিন্তু আমরা আর অ্যাডভান্স জিনিসগুলো বুঝতে পারবো। তো এই জীব, ওটা আমরা পরে দেখবো, জীব সবকিছু আমাদের পরে, আসল এখনো তো আমাদের উপনিষদটা শুরুই হলো না, তার আগে এতগুলো জিনিস। তাহলে এখানে এই যে টাইম ফ্রেমের মধ্যে আনা যাচ্ছে না, অন্যত্র ভূতাচ্চা ভব্যাচ্চা, ভব্য মানে ভবিষ্যৎ, ভূতা মানে হচ্ছে পাস্ট, পাস্ট আর ভবিষ্যৎ যখন নেই, তারপরে প্রেজেন্টটাও নেই ধরতে হবে, প্রেজেন্ট এখানে বলা হয়নি। তার মানে ধর্ম আর অধর্ম থেকে আলাদা, কারণ দুটোই কর্মফল থেকে আসছে। আর এই আত্মা তত্ত্বটা কর্মফল থেকে আসবে না, কর্ম মানেই কজ অ্যান্ড এফেক্ট, কৃত আকৃত বলা হয়ে গেল। এইটা যেটা, এবার দেখো, এইটা যেটা, এইগুলো যেটা মানে যেটা ধর্মের থেকে আলাদা, অধর্মের থেকে আলাদা, যেটা কৃত মানে এফেক্টের থেকে আলাদা, কজ থেকে আলাদা, যেটা পাস্ট আর প্রেজেন্ট টাইম ফ্রেমের থেকে আলাদা, সেইটা তুমি জানো। পশ্যসি, পশ্যসি মানে দেখো, এখানে জানো, সেটা তুমি জানো, আর সেটা আমাকে এখন বলো। তৎ বদ, ত্বম বদ, তৎ ত্বম বদ, তুমি ওটা আমাকে বলো। তারপরে নচিকেতা এত মানে প্রশংসা করতে করতেই পুরো উপনিষদ শেষ হয়ে যাবে, সেটা না হয়ে নচিকেতা এখন বললেন যে এই যেটা এরকম ধরনের একটা আত্মা তত্ত্ব, নচিকেতা অলরেডি ডিফাইন করে দিয়েছে আত্মাটাকে অলরেডি। তো এই যে আত্মা, কারণ নচিকেতাও তো যথেষ্ট, তখনকার দিনে তো খুব মেধাবী সবাই থাকতো, আর শাস্ত্র টাস্ত্র সবাই পড়তেন। তো নচিকেতাও আমরা দেখেছি কি ফ্যামিলি থেকে বিলং করে, আর কত তাদের সংস্কার, উচ্চ সংস্কার। তো সেইটা তুমি আমাকে বলো, এই জিনিসটা ইয়াত যেটা তৎ বদ, তৎ পশ্যসি, তুমি যেটা জানো ওটাই তুমি জানো, যে জ্ঞানী সে তো ওটাই জানবে, এটা তুমি আমাকে বলো। এটা হচ্ছে 14 নম্বর নচিকেতার হচ্ছে কি বলবো, আত্মাটাকে উনি ডিফাইন করে দিয়ে বললেন যে তুমি আমাকে এই সম্বন্ধে বলো। আজকে আমি একটু লেটে এলাম, আমিও সেই অনেক দূরে গেছিলাম, সেখান থেকে এলাম, এই কামার করে ফিরেছি। তো এই জাস্ট ফিরেই এখন জাস্ট সঙ্গে সঙ্গে ল্যাপটপটা খুলে বসে পড়েছি। তো আজকে এই পর্যন্ত থাক, পরের দিন থেকে আমরা এই যে ওমকারের কথা আসবে, খুবই ইম্পর্টেন্ট একটা টপিক। এই ওমকারের সম্বন্ধে আমার অনেকেই ভুল ধারণা, কি বিপরীত ধারণা, কি অনেক কিছু ধারণা আছে, সেগুলোকে ক্লিয়ার করতে হবে। ওইটা যখন যমরাজ এখান থেকে 15 নম্বর থেকে অ্যাকচুয়ালি আমরা দেখব যে উপনিষদ প্রপার বিগিনস, ওখান থেকে বলা হচ্ছে। আমরা এটা চ্যান্টিংটা করে আমরা এখান থেকে শেষ করব। সর্বে বেদা যৎ পদম মামনন্তি তপাংসি সর্বাণি চ যদ্বদন্তি যদিচ্ছন্তো ব্রহ্মচর্যং চরন্তি তত্তে পদম সংগ্রহেণ ব্রবীমি ওমিত্যেতৎ। ওম, ওমের সম্বন্ধে বলা হবে। ওম একটা ইম্পর্টেন্ট, একটা খুব ইম্পর্টেন্ট বিষয়বস্তু। ওমের জন্য পুরো একটা উপনিষদ ডেডিকেট করা হয়েছে। 10টা উপনিষদের মধ্যে একটা উপনিষদ মান্ডুক্য উপনিষদ, খুবই ইম্পর্টেন্ট। ওমের সম্বন্ধে পুরোটাই ওমের সম্বন্ধে বলা হয়েছে। আর অন্যান্য উপনিষদ গুলোতে কঠোপনিষদে ওম দেখছি আমার ওমের সম্বন্ধে বলা হবে। তৈত্তির উপনিষদে ছন্দসাম শাভো বিশ্বরূপঃ ছন্দোভ্যোধ্যমৃতাৎ সম্বভূব, ওই জাস্ট ছন্দসাম ঋষভা, ছন্দ যত বেদ আছে তার মধ্যে যে বুল মানে ঋষভ মানে হচ্ছে খুব ইম্পর্টেন্ট একটা বিষয়, ওমের সম্বন্ধে বলা হবে এখানে। এই মন্ত্রটা ওমের সম্বন্ধে, ছন্দসাম ঋষভো বিশ্বরূপঃ, বিশ্বরূপঃ ওমের সম্বন্ধে বলা হয়েছে। তো এটা তৈত্তির উপনিষদে, সমস্ত উপনিষদেই ওমকে টাচ করা হয়েছে, কারণ ওম একটা খুবই ইম্পর্টেন্ট একটা মন্ত্র বলা যেতে পারে, ওটা সিম্বল বলা যেতে পারে। ইন্ডিপেন্ডেন্ট ইটসেলফ ইজ অ্যান ইন্ডিপেন্ডেন্ট স্টাডি। সেই জন্য ওম সম্বন্ধে যমরাজ প্রথমে শুরু করলেন ওম দিয়ে। তো এটা আমরা দেখবো, খুব ইন্টারেস্টিং টপিক, কিন্তু এখন থেকে শুরু হবে পরের বার থেকে। ঠিক আছে, আজকে আমি এখানে শেষ করলাম।
ओम शांति शांति शांति। हरि ओम तत्सत। श्री रामकृष्णार्पणमस्तु। Thank you, Maharaj. प्रणव। Meeting end ko.